আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ আমার ঘরে আমার কলেজ যুক্তিবিদ্যার একাডেমিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী দীপু অনুমোদিত 2019-2020 সেশনের দ্বাদশ শ্রেণীর বিষয়ভিত্তিক যুক্তিবিদ্যা ক্লাসে তোমাদের প্রতি শুভেচ্ছা রইল। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বারাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। এই ক্লাসের যাবতীয় তথ্য সংগ্রহ, কম্পোজ ও অ্যানিমেশন করেছি আমি নিজেই, মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বারাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ি, কুড়িগ্রাম। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস বোর্ড অর্থাৎ এনসিডিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যার আজ হলো আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ দ্বিতীয় বর্ষের আজ আমাদের প্রথম ক্লাস। এনসিডিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের অধ্যায় বিন্যাস সময় বন্টন। যারা এখনো দ্বিতীয় পত্র বইটা কেউ নেই বা তারা ক্রয় করবে, এবং যারা এখন জানো না যে দ্বিতীয় পত্রের অধ্যায় বিন্যাস কয়টি অধ্যায় রয়েছে, কয়টি অধ্যায় ক্লাস হবে, তারা জেনে নাও। প্রথম অধ্যায় হলো কি প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা। এখানে 10টি ক্লাস হবে এবং 5টি হবে ব্যবহারিক, মোট হলো 15টি। দ্বিতীয় অধ্যায় ক্লাস হবে যৌক্তিক বিভাগ, অর্থাৎ যৌক্তিক বিভাগ ক্লাস হবে 10টি এবং 5টি হবে ব্যবহারিক। তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ, আরোহের প্রকার দিয়ে ক্লাস হবে তোমার 20টি এবং 5টি হবে ব্যবহারিক। চতুর্থ অধ্যায় প্রকল্প শিরোনাম, 10টি ক্লাস হবে এবং 5টি হলো শিরোনাম। তোমাদের দেখো পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি, 20টি ক্লাস হবে, 5টি ব্যবহারিক। ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা, 10টি ক্লাস, এখানে কোনো ব্যবহারিক ক্লাস নেই। সপ্তম অধ্যায় শ্রেণীকরণ, এটি 8টি ক্লাস হবে, 2টি ব্যবহারিক ক্লাস হবে এবং অষ্টম অধ্যায় হবে সম্ভাবনা। আমরা সম্ভাবনা করি, এই আমাদের আজকে কি করতে হবে, এই দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায় সম্ভাবনা বিষয় করতে হবে এবং ক্লাস হবে 15টি, 10টি হবে ব্যবহারিক ক্লাস। এই টোটাল ক্লাস হবে তোমার 103টি এবং ব্যবহারিক হবে 37টি, টোটাল 140টি ক্লাস হবে দ্বিতীয় পত্রে। আজকের অধ্যায় হলো প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞায় আমরা এর আগে দেখলাম যে 10টি ক্লাস হবে এবং 5টি ব্যবহারিক ক্লাস হবে। 10টি ক্লাস আমাদের প্রথমে ক্লাস নেওয়া হবে। 10টি ক্লাস, আজকের বিষয় হলো কি, ক্লাস নম্বর 1। আলোচ্য বিষয় কি, যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা অর্থাৎ কোন বিষয়ের সংজ্ঞা কেন প্রয়োজন, তার প্রাসঙ্গিকতা কি, এই আমাদের প্রথম ক্লাস। তাহলে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা। তাহলে আমাদের প্রথম অধ্যায়ের পাঠ পরিকল্পনা কয়টি রয়েছে, 10টি। আমরা প্রথমে দেখেছি 10টি ক্লাস হবে প্রথম অধ্যায়। প্রথমে 10টি ক্লাস কি কি হবে দেখো। 1 নম্বর 2 নম্বর ক্লাস হবে যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি ও প্রাসঙ্গিকতা। 3 নম্বর ক্লাস হবে সংজ্ঞা বর্ণনা নিয়ে। 4 নম্বর এবং 5 নম্বর ক্লাস হবে কি যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী এবং 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ক্লাস হবে কি যোগ সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুভূতি নিয়ে। 9 নম্বর ক্লাস হবে যৌক্তিক সংজ্ঞার সীমা। 10 নম্বর ক্লাস হবে কি যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা। এই হলো 10টি ক্লাস তোমাদের প্রথম অধ্যায়ে ক্লাস হবে। প্রথম অধ্যায়ে তোমাদের এই অধ্যায় কি প্রধান শব্দসমূহ। এই প্রধান শব্দসমূহ তোমরা অবশ্যই মনে রাখবে এবং এই প্রাথমিক জ্ঞান অর্থাৎ এই প্রাথমিক সংজ্ঞা তোমরা এই মুখস্থ রাখবে এদের। তাহলে কি কি, আসন্নতম জাতি, বিভেদক লক্ষণ, বর্ণনা, সংজ্ঞেয় পদ, সংজ্ঞার্থ পদ, বাহুল্য সংজ্ঞা, রূপক সংজ্ঞা, দুর্বোধ্য সংজ্ঞা, নয়ার্থ সংজ্ঞা, অতি ব্যাপক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা, স্বকীয় নামবাচক পদ, পরম নিয়ম, শাশ্বতা, ব্যক্তার্থ। এই 15টি শব্দ, অর্থাৎ এই অধ্যায়ে বারবার এই শব্দগুলো আসবে। তোমরা এই শব্দগুলোর সংখ্যা অবশ্যই মুখস্থ রাখবে। তাহলে তোমার কি এই অধ্যায় বুঝতে খুব সুবিধা হবে। তাহলে দেখো অর্থাৎ আমরা এই 10টি ক্লাস করবো। এই 10টি ক্লাস শেষে আমরা কি শিখবো, এই 10টি ক্লাস শেষে আমরা যৌক্তিক সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবো, যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা মূল্যায়ন করতে পারবো, সংজ্ঞার নিয়মাবলী বর্ণনা করতে পারবো, সংজ্ঞা ও বর্ণনার পার্থক্য উল্লেখ করতে পারবো। দেখো সংজ্ঞা ও বর্ণনা, সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুভূতি সমূহ মূল্যায়ন করতে পারবো, সংজ্ঞার সীমাবদ্ধতা সমূহ বর্ণনা করতে পারবো, যথার্থ সংজ্ঞা প্রদানে সক্ষম হব, সংজ্ঞার অনুভূতি জনিত সমস্যার সমাধান করতে পারবো। আমরা এই 8টি অর্থাৎ 10টি ক্লাস শেষে আমরা এই 8টি বিষয় শিখতে পারবো এই অধ্যায়ে। তাহলে আমাদের ক্লাস কি, আজ হলো প্রথম ক্লাস যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা, অর্থাৎ এই যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা কতটুকু। দেখো যৌক্তিক সংজ্ঞা
যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ পায়, তাই এটি যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যৌক্তিক সংজ্ঞার ইংরেজি প্রতিশব্দ হলো লজিক্যাল ডেফিনেশন। গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম কোন পদের কি অপরিহার্য অর্থ অর্থাৎ যথার্থ প্রকাশ করার জন্য ডেফিনিশন শব্দটি ব্যবহার করেন। তাহলে কে প্রথম ব্যবহার করেন ডেফিনিশন শব্দটি? এটা পরীক্ষা আসতে পারে যে এরিস্টটল সর্বপ্রথম কি করে এই ডেফিনিশন শব্দটি ব্যবহার করেন। এটি ল্যাটিন ডিফিনিশিও শব্দ থেকে উদ্ভূত। ডেফিনিশন শব্দের বাংলা প্রতিশব্দ হলো সংজ্ঞা, অর্থাৎ কোন পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাই হলো যৌক্তিক সংজ্ঞা। তাহলে মার্কিন যুক্তিবিদ কবি যৌক্তিক সংজ্ঞার 5টি উদ্দেশ্যের কথা উল্লেখ করেন। যেমন এখানে দেখতে পাবো যে কোন পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্ট ব্যক্ত করাই হলো যৌক্তিক সংজ্ঞা। এই যথার্থ কি? তোমরা যথার্থ সম্পর্কে কোনো ধারণা নাই তোমাদের, কিন্তু তোমাদের প্রথম পত্রে এই যে যথার্থ সম্পর্কে তোমরা পড়িয়েছো। যদি তোমরা প্রথম পত্রে এইটা পড়া ভালো করে পড়েছো, তাহলে তোমরা এখন খুব সহজেই বুঝতে পারবে যথার্থ কি। যথার্থ বলতে এখানে গুণকে বোঝানো হয়, অর্থাৎ কোন পদে যে তার গুণ থাকে সেই গুণকে সুস্পষ্ট ব্যাখ্যা করাই হলো ওই পদের সংজ্ঞা। দেখো আমাদের সংজ্ঞা কি? মার্কিন যুক্তিবিদ কবি যুক্তির সংজ্ঞাকে 5টি উদ্দেশ্যের কথা বলেছেন। অর্থাৎ আমরা কেন শব্দ ব্যবহার করব বা সংজ্ঞা দেব মানুষের বা যে কোনো শব্দ, এই সংজ্ঞা তার কি হতে হবে 5টি উদ্দেশ্যের কথা বলেছেন কে? যুক্তিবিদ কবি। তাহলে প্রথম দেখো 1 নম্বরে কি? একটা শব্দ ভান্ডার সমৃদ্ধ করা। তাই শব্দ ভান্ডার সমৃদ্ধ করার জন্য কি কোন জিনিসের সংজ্ঞা দেওয়া প্রয়োজন। তাহলে যুক্তিবিদ্যার মৌলিক আলোচ্য বিষয় হলো যুক্তিবাক্য। যুক্তিবাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে হয়। বস্তুত আমরা যখন কোনো শব্দ বা পদকে সংজ্ঞায়িত করি তখন ওই শব্দ বা শব্দটির অর্থ আমাদের কাছে সুস্পষ্ট হয়। এভাবে যুক্তি সংজ্ঞা আমাদের শব্দ ভান্ডার সমৃদ্ধ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এক কথায় তুমি যদি কোনো বিষয়ে সংজ্ঞা দিতে চাও এবং ওই বিষয়ে যদি তোমার কোনো ধারণা না থাকে তাহলে তুমি ওই বিষয়ে কি করতে পারবে না, সংজ্ঞা দিতে পারবে না। তাহলে ওই বিষয়ে জানতে গেলে তোমাকে ওই সব বিষয় জানতে হবে। ওই বিষয়ে জানতে গেলে কি তোমার শব্দ ভান্ডার সমৃদ্ধ হবে এবং শব্দ তুমি আরো কিছু জানবে। তাই শব্দ ভান্ডার সমৃদ্ধ করা হলো কি কোন যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য। 2 নম্বর দেখো যুক্তির সার্থকতা। 2 শব্দের দ্ব্যর্থকতা অপসারণ করা। দ্ব্যর্থকতা বলতে কি বোঝায়? দেখো শব্দের দ্ব্যর্থকতা যুক্তির ত্রুটি বিশেষ। আর দ্ব্যর্থকতা বলতে কি শব্দের ত্রুটি বিশেষ করে কি যুক্তিবাক্যে ব্যবহৃত শব্দ যদি একাধিক অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে চিন্তা ভ্রান্তি হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ দেখা যায় অনেক সময় একটি শব্দ বিভিন্ন অর্থ প্রকাশ করে, তখন যে কোনটি শব্দ বলবে এটি কি হয়, বিভ্রান্তির সৃষ্টি হয়। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে এরূপ অনুভূতি বা দ্ব্যর্থ দূর করে শব্দের অর্থ সুস্পষ্ট করা যায়। অর্থাৎ আমরা যে কোনো সংজ্ঞা দেবো এই সংজ্ঞার মাধ্যমে কি ওই শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তা সুস্পষ্ট হয়ে ওঠে, অর্থাৎ শব্দের দ্ব্যর্থগুলো অপসারণ করে। 3 নম্বর কি শব্দের অস্পষ্ট দূর করা। আর শব্দ যে অস্পষ্ট আছে তা দূর করে কি শব্দের সংজ্ঞা। তাহলে যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে শব্দ বা পদের অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করে প্রকাশ করা যায়। এর ফলে শব্দ বা পদের অস্পষ্টতা দূর হয়। যেমন কি বিজ্ঞানীরা কিছু নির্দিষ্ট ভাইরাস সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে না যে সেগুলো জীবিত বা জীবিত নয়, কারণ কি তারা এইসব ভাইরাসের চলাচল ও পুনরুদ্ধার প্রদান ক্ষমতা সম্পর্কে অজ্ঞাত থাকেন। যুক্তিবিদ কবি বলেন এক্ষেত্রে কি জীবিত কথাটি একটি অস্পষ্ট পদ। যৌক্তিক সংজ্ঞার অন্যতম উদ্দেশ্য হচ্ছে শব্দ এই জাতীয় অস্পষ্টতা দূর করে সকল মানুষের কাছে বোধগম্য করে তোলা। অর্থাৎ এখানে অস্পষ্ট দূর করতে বলা হয়েছে। যেমন আমাদের বর্তমান কোভিড-19 আছে, কোভিড-19 সময় বৈজ্ঞানিকরা কি করতেছে নিতেছে, কিন্তু তত্ত্ব একবার একটা নিলে আর একটা তত্ত্ব আসে। অর্থাৎ কোভিড-19 বিভিন্নবার বিভিন্ন রূপ প্রকাশ করে, যার কারণে কি এই অস্পষ্টতা, এই অস্পষ্টতার কারণে কোভিড-19 কি হচ্ছে না, কোনো টিকা আবিষ্কার হচ্ছে না। এবং এক কথায় যখন আমরা সংজ্ঞা দেব, সংজ্ঞা দিলে কোনো পদের সংজ্ঞা দেওয়ার পর ওই শব্দ সম্পর্কে এবং স্পষ্ট ধারণা হবে, কোনো অস্পষ্টতা থাকবে না। এক কথায় অস্পষ্টতা দূর করা হবে এই সংজ্ঞার মাধ্যমে কোনো পদের। 4 নম্বর কি শব্দের দান্তিক ব্যাখ্যা দান, শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা দান। তাহলে যৌক্তিক সংজ্ঞা
তাহলে কি যৌক্তিক সংজ্ঞার তাত্ত্বিক বা বৈজ্ঞানিক আলোচনার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। যেমন পদার্থবিজ্ঞানে কি গতির সংজ্ঞা বলেন গতি হচ্ছে ভর ও কি ত্বরণের ফল। এই সংজ্ঞার মাধ্যমে নিউটনের বলবিদ্যায় প্রকাশিত গতি শব্দটির অর্থ আমাদের কাছে সুস্পষ্ট হয়। এভাবে যৌক্তিক সংজ্ঞা শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 5 নম্বর দেখো মনোভাবকে প্রভাবিত করা। যৌক্তিক সংজ্ঞার একটি বিশেষ উদ্দেশ্য হলো কি শব্দ বা পদের অর্থ স্পষ্ট করার সঙ্গে সঙ্গে ব্যক্তির মনোভাবের উপর প্রভাব বিস্তার করা। যেমন আমরা প্রায় বলি জীবন একটি রঙ্গমঞ্চ। সাধারণভাবে ভাবটি বোঝা গেলেও যৌক্তিক সংজ্ঞা অনুসারে জীবন সম্পর্কিত এটি কোনো সুস্পষ্ট কি অর্থ প্রকাশ করে না। এভাবে কোনো বিষয় সম্পর্কে ভুল ধারণা প্রচলিত থাকলে তা দূরীকরণে যৌক্তিক সংজ্ঞা অন্যতম হিসেবে কাজ করে। জীবন একটি রঙ্গমঞ্চ, এখানে জীবন সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না বা জীবন কি এটা কোনো পাচ্ছে না, তাই এই জীবন যে একটি রঙ্গমঞ্চ এই শব্দটি একটি প্রচলিত ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা। তাহলে বস্তু পদের অর্থ প্রকাশের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার একটি কি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই শব্দের অর্থ সুস্পষ্ট করার মাধ্যমে কি ভাষার বিভিন্ন জটিলতা ও দুর্বলতা দূর করে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা অনস্বীকার্য। অর্থাৎ এই 5টি উদ্দেশ্যে যৌক্তিক সংজ্ঞা প্রদান করা হয় যুক্তিবিদ্যায়। এই ক্লাসে তোমাদের জন্য বাড়ির কাজ ছিল কি, বাড়ির কাজ তোমাদের নেওয়া হয়নি, তা তোমাদের পরবর্তী ক্লাসে বাড়ির কাজ দেওয়া হবে। তোমরা যদি কি প্রতি অধ্যায় অনলাইন পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা কি এই তোমাদের কি এই প্লে স্টোর থেকে কি পলি অ্যাপটি ইনস্টল করো। পলি অ্যাপটি ইনস্টল করে তোমরা দেখো কি বিষয় পরীক্ষা দেবে এবং কোন অধ্যায় পরীক্ষা দেবে, ওখানে পর্যায়ক্রমে আসবে এবং তোমরা সেই অনুযায়ী পরীক্ষা দেবে। তোমরা এটা ট্রাই করতে থাকো বা পরীক্ষা দাও আস্তে আস্তে এই পলি অ্যাপটার মাধ্যমে। ক্লাস এই পর্যন্তই, আজ সমাপ্ত প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।